এখন আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আর থাম্বনেল দেখেই হয়তো এই ভিডিওটা দেখতে এসেছো। বলে রাখি, থাম্বনেলটা দেওয়ার অর্থ হচ্ছে নাম নেব না, কিন্তু তোমরা যাতে বুঝতে পারো কাকে নিয়ে কথা বলতে এসেছি তার জন্যই ওই রকম একটা থাম্বনেল আমি তোমাদের সামনে দিয়েছি। তো এনাকে নিয়ে আমার কিছু বলার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। কিছুদিন আগেই হয়তো আমি কারোর সঙ্গে এনার ব্যাপারে একটুখানি আলোচনা করেছিলাম যে দেখলাম ওনাকে অহংকার তো ছিলই, আরও অহংকার বেড়ে গেছে, আর কথার মধ্যে এত একটা ন্যাকামো চলে এসছে, একটা আর্টিফিশিয়াল ন্যাকামো চলে এসছে, কি বলবো। কিছু কিছু মানুষের থাকে একটা ইনবর্ন ন্যাকামো, আর কিছু কিছু থাকে একটা আর্টিফিশিয়াল ন্যাকামো। তো ইনবর্ন ন্যাকামো যেটা, সেটা দেখতে কিন্তু বা শুনতে খারাপ লাগে না, মন্দ লাগে না, কিন্তু যেটা জোর করে করার চেষ্টা করে সেই জিনিসটা দেখতে খুবই বাজে লাগে, শুনতে ভীষণই বাজে লাগে। বোঝা যায় যে ন্যাকামো করছে। সবাইকে কিন্তু সবটা মানায় না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, চলে এসেছি, বলতে এসেছি, সে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু খুব কটু কথা বলেছে। একজন ভিউয়ার্স তার বাড়িতে গেছিলো দেখা করতে, এবং সেইটা নিয়েই সে কিছু তার ভেতর থেকে কটু কথা বেরিয়ে এসেছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো সেটা নিয়েই কিছু বলবো। তো আমি বলবো, এটা কিন্তু তার প্রথম নয়, এইরকম উনি মাঝে মধ্যেই করে থাকে। ভিউয়ার্সরা যে কেন এতদিন বুঝতে পারেনি, এটা ভেবেই আমি অবাক হচ্ছি। কেননা আমি এনাকে দেখতাম 2018 বা 19 এরকম সময় থেকে। উনি তখন আস্তে আস্তে ভাইরাল হতে আরম্ভ করেছে। তো ওই রকমই একটা ভাইরাল ভিডিও আমার সামনে চলে আসে, আর তখন সবাই ব্লগ ভিডিওটা নতুন নতুন করছে, দেখতে পছন্দ করতো, বাংলায় ব্লগ ভিডিও তখন। তো ওই টাইমে আমি অনুপমা দির ভিডিও দেখতাম। তো এনার ভিডিও একদিন আমার সামনে চলে আসে। তো সেই ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম এনাকে, এবং উনি তখন ভীষণ টোস্ট বিস্কুট চায়ে ডুবিয়ে খেত, এবং ভীষণ বক 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 করতে ভালোবাসো। তো ওনাকে আমি দেখা শুরু করি একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে, আমার ভাবনা চিন্তা নিয়ে আমি ওনাকে দেখা শুরু করি, ভালো মন্দ মেশানো একটা ব্যাপার নিয়ে ভালো দেখার চেষ্টা করি। তারপরে দেখলাম যে উনি ঠিক আছে, ভালো লাগতে আরম্ভ করলো ওনাকে, যে বেশ ওনার যে কাজ, ওনার যে কথাবার্তা সবার সামনে উনি তুলে ধরার চেষ্টা করছে। বেশ ভালো লাগতে আরম্ভ করলো, নিজের বন্ধু মনে হতে আরম্ভ করলো। তখনও কিন্তু আমি ইউটিউবে ভিডিও তখন করি না, আমি শুধুমাত্র একজন দর্শক হিসেবে আমি ইউটিউবে তখন আছি। তো দেখতাম এইরকম নানান রকম রান্না বান্না করতো, নানান রকম, খুব একটা উনি কখনোই খুব বেশি পদ রান্না করেনি। এক পদ, বেশিরভাগই চিকেন হতো, মাছ হতো, আর কোনো একটা কিছু ভাজাভুজি এই ধরনের কিছু রান্না বান্না হতো। তারপরে ওনার সবাই বাইরে বেরিয়ে যেত, কেউ কাজে কেউ স্কুলে, আর উনি তখন এক কাপ চা আর টোস্ট বিস্কুট নিয়ে উনি বসতো বক বক করতে। যাই হোক, ওই বক বকের বিষয়ে যে পার্টটা, ওই পার্টটা বেশ ভালো লাগতো, আর ওনার ঘর, ওনার কিচেন, এই সমস্তগুলো বেশ ভালো লাগতো। পরবর্তীকালে বুঝতে পেরেছি যে যারা দর্শক তারা কিন্তু এই বাড়ি ঘর, তার লাইফস্টাইল, এটা দেখে কিন্তু অ্যাট্রাক্টেড হয় এই ব্লগারদের প্রতি। কোনো সাধারণ কোনো রান্নাঘর বা সাধারণ কোনো বাড়ি তারা কিন্তু দেখতে পছন্দ করে না। আমিও যেটা ওনার ওই কিচেনটা দেখে, নিজে যেহেতু ভীষণ রান্না করতে ভালোবাসি, সেহেতু ওনার ওই কিচেনটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আর সেটার জন্য আমি ওনার ব্লগের প্রতি একটা অ্যাট্রাকটিভ হয়েছিলাম। তো যাই হোক, এরকম দেখতাম। তারপরে দেখলাম যে উনি নাইটি ছেড়ে উনি কি করলো, যে হাঁটু পর্যন্ত যেই নাইটিগুলো পাওয়া যায় সেইগুলো উনি পরা আরম্ভ করলো, সেইগুলো পরে ঝাড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই উনি করতো। তো যাই হোক, এরকম দেখতাম, দেখতে দেখতে উনি ভীষণ তাড়াতাড়ি ভীষণ বড় একজন ইউটিউবার হয়ে গেল। তারপরে ওনার এই অহংকার আমার চোখে পড়লো। প্রথমত উনি কারোরই কমেন্টে উনি লাভ রিঅ্যাক্ট দেয় না। এখন তো না হয় প্রচুর কমেন্ট পড়ে, তখন অতটাও কমেন্ট পড়তো না, কিন্তু তবুও কারোরই কমেন্টে উনি লাভ রিঅ্যাক্ট দেয় না। অনেকেই বলতো ওনাকে যে আমরা এত কমেন্ট করি, লাভ রিঅ্যাক্ট দাও না কেন, বা কমেন্টে একটা রিপ্লাই দাও না কেন, মানুষে তো একটা কিছুই না, একটা লাভ রিঅ্যাক্ট দেওয়া, থ্যাংক ইউ বা ভালোবাসা, এই ধরনের
ধরনের কিছু তো জানায়, উনি সেটাও করতো না। তো তারপরে আস্তে আস্তে উনি আরও মানে ওনার লাইফস্টাইল চেঞ্জ হতে আরম্ভ করলো। মানে চেঞ্জ হওয়া মানে কি, উনি তো সারাক্ষণই বোঝাতো, বা এটা দেখলেও বোঝা যায় হ্যাঁ ওনার হাজব্যান্ডের আছে মানে টাকা পয়সা এই ধরনের কিছু আছে। উনি এখনও যেমনি বলছে আমি আমার ইউটিউব করতে আসিনি আমার টাকা পয়সার জন্য বা কেউ আমাকে দেখুক, আমি এসেছি কিন্তু আমার ইচ্ছে, আমার ভালো লাগে তার জন্য। আচ্ছা, সত্যিই তাই, সত্যিই তাই। যদি মানুষ যদি নাই দেখতো তাহলে কি সেই 2018 থেকে শুরু করে এত পর্যন্ত কেউ ভিডিও করে যেতে পারে? তাহলে মনিটাইজেশন অন কেন, মনিটাইজেশন অফটা কেন নয়? যদি তুমি ইউটিউবটা শুধু তোমার শখের জন্য করো, তাহলে তুমি মনিটাইজেশনটা অফ করে রাখো না কেন, অন কেন করেছো? তো এইরকমভাবে ওনাকে বহুবার মানুষে জিজ্ঞেস করেছে তোমার হাজব্যান্ড কি করে সেটা বলো, উনি সেটাও কখনো কাউকে পরিষ্কারভাবে জানায়নি। তো আমরা যারা দেখতাম তারা দেখে বুঝতে পেরেছি হয়তো প্রমোটিং কিছু একটা ওনার হাজব্যান্ড করে। আর এটাও বুঝেছি, মানে উনি নিজেই বলেছে ওনার হাজব্যান্ড প্রথমে ওনাদের অবস্থা খুবই খারাপ ছিল, হঠাৎ করে ওনারা বেশ ভালো মানে কি বলবো রোজগার একটা বলো বা প্রফিট বলো এরকম কিছু করে, মানে যে ব্যবসায় প্রফিট এইসব কিছু করে ওনারা বেশ ধনী হয়েছে। তো এই ধরনেরই হয়তো কিছু হবে, জানি না। এই ওনার মানে যে সমস্ত দেখিয়ে মানে বলেছে বা বোঝানোর চেষ্টা করেছে সেই দিয়ে বুঝেছি হয়তো প্রমোটিং কিছু একটা করেছে, করেই এরকম মানে ওনাদের আজকে যেই মানে আজকে ওনারা যেই পর্যায়ে আছে সেই কারণেই হয়েছে। কিন্তু উনি কোনোদিনও সেটা পরিষ্কার করে বলেনি। তো উনি আজকে যেই দর্শককে এই ধরনের কথা বলেছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেন যান দেখতে, কেন যান? আপনারা যে যান সেটাতে লাভবান হচ্ছে উনি বা ওনার মতন আরও যারা দর্শকদের মানে এইভাবে অপমান করে সেই সমস্ত ব্লগাররা লাভবান হচ্ছে। প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। আজকে উনি এই 8-9 বছর ধরে ইউটিউবে আছে, প্রত্যেক মাসে যদি ধরলাম কম করে 1 লক্ষ টাকা করে ইনকাম করলো, তাহলে ভাবুন তো আপনাদের জন্য কত লক্ষ টাকা ইনকাম করে ফেলেছে আজ পর্যন্ত। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা শুধু সময় নষ্ট করেছেন তার পেছনে। আপনারা আপনাদের যে নেট খরচ দিয়ে তাকে দেখেছেন, আপনারা আপনাদের সময় দিয়েছেন। দরকার হয় ওই টাইমে আপনারা নিজেরা ব্লগিং করুন, নিজেরা কিছু করুন, নিজেরা কিছু না পারুন ইউটিউবের চ্যানেল খুলে নিজেরা নিজেদের মনের কথা বলুন, তাও ঠিক আছে। কিন্তু আপনারা এইরকম অহংকার যাদের, এইরকম অহংকারী ব্লগারদের ভিডিও কেন দেখতে যান? এর আগেও একটা মানে উনি তো মাঝে মধ্যেই এই ধরনের কিছু একটা করে, এই ধরনের দর্শকদের বলতে বসে যায়। এর আগের বছরও উনি একটা ঘটনা ঘটিয়েছিল, তখনও আমার এই ব্যাপারে কিছু একটা বলার ইচ্ছে খুব ছিল, তারপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। মানে ওনাকে আমি এখন খুব একটা দেখি না, তবু মাঝে মধ্যে মনে হয় যাদের পুরনো দেখতাম যে যাই তো একটু দেখি তো এদের কীরকম কী হচ্ছে বা কী করছে এরা এখন, কেমন তাদের লাইফস্টাইলটা কেমন আছে। তো সেখানে গত বছর দেখতে গিয়ে দেখলাম ওনার সন্তান পাশ করেছে বোর্ড পরীক্ষায়, তাকে কলেজে ভর্তি করবে, অনেক দূরের একটা কলেজে দিয়েছে। কিন্তু উনি যেখানে থাকে সেখানে খুব ভালো কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউর আন্ডারে একটা খুব ভালো কলেজ আছে উনি যেখানে থাকে। তো সেখানে উনি না দিয়ে উনি এমন একটা জায়গায় দিয়েছে মেয়েকে, মনে হয় ওখানেই ভর্তি করেছে, কেননা ওনার সেই ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে ওখানে উনি সেদিন ভর্তি করতে গেছে। সেখানে যেতে গেলে কি করতে হবে, প্রথমে নৌকো পেরোতে হবে, মানে লঞ্চ পেরোতে হবে, তারপরে বোধহয় বাস বা কিছু করে যেতে হবে, অনেকটা দূর আর অনেক হ্যাপা করে সেই কলেজে পৌঁছাতে হবে। যাই হোক, সেটা ওনার ব্যাপার, উনি ওনার সন্তানকে কোথায় কলেজে দেবে বা সেখানে আমার মতন মা যদি হতো আমি তো সেখানে সেই কলেজে ভর্তিও করতাম। আমি কিন্তু মানে ওখানে যে হস্টেল বা ওখানকার কোনো পিজিতে রেখে আমি পড়াশোনা করাতাম, এত দূরে কিন্তু আমি রোজ যাওয়া আসা করাতাম না। প্রথমত অত দূরে আমি দেওয়ার চিন্তাই করতাম না। মানে ও তো সেরকম কোনো স্পেশাল লাইনে যায়নি, মানে ওনার সন্তান সেরকম কোনো স্পেশাল লাইনে যায়নি, মানে স্পেশাল মানে লাইন নিয়ে পড়াশোনা করেনি। তো যেসব এমনি বাড়ির কাছে যেসব কলেজগুলো আছে সেখানেই কিন্তু দিলে বেশ ভালোভাবে ওখানে পড়তে পারতো। যাই হোক, উনি ওখানে দিয়েছে, সেটা ওনার ব্যাপার। এবার সেখানে কিন্তু কোনো মেডিকেল পড়ানো হয় এমন কোনো ডিপার্টমেন্ট নেই, ওখানে মেডিকেল পড়ানো হয় সেখানে কোনো ডিপার্টমেন্ট নেই। অথচ উনি ওই কলেজটা মানে প্রাইভেট কলেজ, এত বড় কলেজ দেখে উনি এতটাই মানে হয়ে গেছে কি বলবো, যে ওরকম কলেজ উনি জীবনে দেখেনি, প্রাইভেট কলেজ অত বড় কলেজ উনি জীবনে দেখেনি। অথচ উনি বলে দিচ্ছে ওখানে মেডিকেল
পড়ানো হয়, ওইখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, ওখানে সেই পড়ানো হয়, ওইখানে তাই পড়ানো হয় বললো। এবার সেখানেও কিন্তু সেই ভিডিওটাতেও কিন্তু উনি প্রচুর পরিমাণে মানে ওনার হেড কমেন্ট এসছে এবং ওনাকে সবাই বুঝিয়ে দিয়েছে যে না জেনে মানে এইরকম ধরনের কথা বলাটা ঠিক না। আমার কথা এই যে ভিউয়ার্স যে মানে এই যে যেই দর্শক যিনি গেছে সকালবেলা দেখা করতে গেছে, আমি জানি না উনি এত সকালে কেন দেখা করতে গেছে। আমি এখন আমার মাথায় মানে আমি এটা বুঝতে পারলাম না এত সকালে কেন দেখা করতে গেছে। তো সত্যি কথা মানে আমারও কিন্তু এই সকাল 6টা মানে অনেক সকাল, কেননা আজকালকার বেশিরভাগ মানুষ কিন্তু শুতে অনেক রাত করে, উঠতে একটু বেলা করে দেয়। তো উনি গেছে, আমার এটা আবার এটাও ভাবি যে উনি মানে ওনাকে দেখে ভালোবেসে ফেলেছে, তার জন্য যেহেতু উনি ওনার ভিডিওতে প্রত্যেকে কিন্তু বন্ধু বন্ধু করে বলে, হ্যাঁ বন্ধুরা বলো তোমরা এটা কি ঠিক হলো, হ্যাঁ বন্ধুরা তোমরা এই যে মাছটা কেমন করে রান্না করো বলো তো বন্ধুরা। মানে উনি কিন্তু ওনার ভিডিওর মধ্যে বন্ধুরা বা বন্ধু কথাটা ভীষণভাবে ব্যবহার করে। এবার যারা দর্শক তারা তখন মনে করেছে সত্যিই বোধহয় উনি মানে ওই ব্লগার ওনাকে বন্ধু বলেই বা প্রত্যেকটা দর্শককে বন্ধু বলেই মনে করেছে, তাই হয়তো এই দর্শক প্রচণ্ড পরিমাণে ভালোবাসার টানে মনে করেছে যে আমার ওই ব্লগার বন্ধুকে একটু দেখে আসি, সামনে থেকে একটু দেখবো, কথা বলবো, বা এটাও হতে পারে ওই এলাকায় ওনার কোনো আত্মীয়ের বাড়ি আছে, সেখানে হয়তো উনি গেছে, এবার সকালে হয়তো ট্রেন ধরবে, উনি আবার ফিরে আসবে, উনি ভেবেছে যে যাওয়ার পথে আমি এই আমার ব্লগার বন্ধুর সঙ্গে একটু দেখা করে যাই, একবারটা চোখের সামনে দেখে যাই। মানে এরা এই ব্লগারদের কেন এত সেলিব্রিটি মনে করে আমি তো ভেবে পাই না কেন সেলিব্রিটি মনে করে। কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায়ের একটা মানে কি বলবো একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, সেখানে মিঠুন চক্রবর্তী কিন্তু খুব ভালো একটা কথা বলেছিল, মানে কাউকে হয়তো কোনো একটা সিনেমায় কোনো এইরকম যারা খুব ভাইরাল হয়েছে সেই ভাইরাল ফেসকে মানে সিনেমায় কোনো একটা চান্স দিয়েছিল, তখন মিঠুন চক্রবর্তী বলেছিল যে আমরা যেটা কষ্ট করে অর্জন করেছি, আমরা যেটা স্ট্রাগল করে অর্জন করেছি, এত মানুষের ভালোবাসা, আর আমাদেরকে মানুষ মানে দর্শকরা বা আমাদের ভালোবাসার মানুষরা তারা কিন্তু টিকিট কেটে আমাদের হলে দেখতে যায়, তাহলে এই যারা মানে এই দুদিনের যারা ভাইরাল ফেস তাদের কিন্তু অতটাও মানে আমাদের মতন মূল্য নেই। আমি বলবো একদম ঠিক কথা বলেছিল, একদম। তারা যে বিশ্বজোড়া তাদের যে নাম, তাদের যে যশ, তাদের কিন্তু সব ট্যালেন্টের জন্য হয়েছে, আর তার পেছনে এই তাদের প্রচুর স্ট্রাগল আছে। আর তাদেরকে আমরা কিন্তু হলে সিনেমা যখন দেখি বা দেখতে যেতাম বা এখনও যাই, তাদের আমরা টিকিট কেটে তারপরে দেখতে যাই। বা এই যে যত সব কি বলবো এই নেটফ্লিক্স বা যা সব অ্যাপগুলো আছে সেখানে কিন্তু আমরা টাকা দিয়ে আমরা তাদেরকে আমরা দেখি। হ্যাঁ, বিনা পয়সায়, এই যে বিনা পয়সায় মানে ইউটিউবটাও বিনা পয়সায় ঠিক না, কিন্তু এটা এই ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াটা ভীষণভাবে সবার কাছে একটা জলভাত মতন উটপটাং কিছু করলেই সেখানে ভাইরাল হয়ে যাবে, কিন্তু সেই ভাইরাল জিনিসটা সবাই কিন্তু চিরকাল মনে রাখবে না বা চিরকাল সেই জিনিসটাকে ভালোবাসবে না। সেটা আমরা রানু মণ্ডল থেকে শুরু করে বাদাম দাদা থেকে শুরু করে সববার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, তারা কিন্তু বেশি দিন মানুষের মনে থাকতে পারেনি, কেননা তখন তারা এত সহজেই ভাইরাল হয়ে গেছে, এত সহজেই পপুলারিটি পেয়ে গেছে। পপুলারিটি বলতে গেলে আমার ফোকলার কথা মনে পড়ে, পপুলারিটি যাই হোক। তো তারা কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখতে পারেনি, আর তাদের অহংকার চলে এসছে, আর এই অহংকার যখনই আসে তখন তার পতন শুরু হয়। আর এই ব্লগারেরও এই পতন শুরু হয়েছে। কমেন্ট বক্স দেখলে সত্যি একদম মানে কি বলবো, কমেন্ট বক্সে দর্শকরা এতদিন পরে যে বুঝতে পেরেছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারলাম, যে এই দর্শকের মুখ এই ব্লগারের মুখোশ যে খুলে গেছে দর্শকদের সামনে, ভালো রকমভাবে বুঝতে পেরেছি। আর এটা আমি বহু আগে বুঝতে পেরেছিলাম, ওনার যে অহংকার, কতটা পরিমাণে অহংকার তখন আমি বুঝতে পেরেছিলাম অনেক আগে, তাই ওনাকে দেখা আমি বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা বলি, যেরকম আমরা কিশোর কুমারের গান, মোহাম্মদ রফির গান, মুকেশের গান, তারপরে মান্নাদের গান, লতা মঙ্গেশকর, আশা ভোসলেজি, তো কুমার শানু, আরও যারা আছে লিজেন্ড
যারা সিঙ্গার আছে তাদের গানগুলো আমাদের এখনও মনে হয় মানে কি বলবো, মানে চিরসবুজ যে গান সারাক্ষণ কানে বাজে, সারাক্ষণ যখনই মানে গানটা সামনে আসে তখনই মনে হয় এই তো সেই গান, এই তো সেই গান, এই গানই শুনতে চাই। কিন্তু এই যে আরও অনেক সিঙ্গার আছে যেরকম হচ্ছে হিমেশ রেশমিয়ার, সেই গান একবার কি পপুলারিটি পেয়েছিল, সবার মুখে মুখে সেই সব গান ছিল। কিন্তু সেই সব গান কদিন মানুষ মনে রেখেছে, কদিন মনে রেখেছে? ওই সে যখন সেই গানগুলো মানে সদ্য উঠেছে তখনই কিন্তু মানুষের মুখে মুখে সেগুলো থাকতো, এখন কিন্তু আর থাকে না। কিন্তু কিশোর কুমারের গান বা এই ধরনের যারা শিল্পীরা আছে তাদের গান কিন্তু সব সময়ের জন্য, সেই ছোটোবেলায়ও শুনেছি যেরকম, এখন এই বয়সে এসেও কিন্তু সেই রকম শুনছি। তো এই সব জিনিস কিন্তু চলে যাওয়ার না। তো এই যে সেলিব্রিটি যারা মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, এই সব সেলিব্রিটিদের সঙ্গে এই যে যারা ফেক সেলিব্রিটি, এই ইউটিউবের ব্লগাররা ফেক সেলিব্রিটি, তাদের সঙ্গে যদি তোমরা তুলনা করো কখনোই মানাবে না, কখনোই মানাবে না। এরা নিজেদের কেচ্ছা নিজেরা বিক্রি করছে, বিক্রি করে তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স করছে। তারপরে তাদের সঙ্গে কেউ যদি দেখা করতে যাচ্ছে তখন তাদেরকে অপমান করা হচ্ছে, তখন তাদেরকে অপমান করা হচ্ছে। কেন ভাই, আপনার হাজবেন্ড তখন আপনাকে বারণ করেনি যে আমার ঘরের রান্নাঘরের কোথায় তেলের শিশি, কোথায় নুনের শিশি, কোথায় চায়ের কৌটো, এইগুলো তুমি দেখাবে না? আমার মেয়ে কোথায় কোন স্কুলে পড়ে সেইগুলো দেখাবে না? আমার ঘরের কোন বেড কোন দিকে আছে দেখাবে না? আমি সকালে কি দিয়ে জলখাবার সারি, রাতে ডিনার কি দিয়ে সারি, সেইগুলো তুমি সবার সামনে দেখাবে না? তখন মনে পড়েনি? তখন মনে পড়েনি, কেননা সেইগুলো দেখিয়ে দেখিয়ে তো প্রচুর টাকা ইনকাম করা যায়, তাই না? সেইগুলো সবই দর্শকদের টাকা। আর দর্শকরা যখন ভালোবেসে দেখা করতে যাবে তখন দর্শকদের এইরকমভাবে অপমান, হ্যাঁ কথাটা অন্যভাবেও বলা যেতে পারতো যে তোমরা এইভাবে হুটহাট করে এসো না, কেননা আমি একা থাকি, আমি একটা মিট আপ রাখবো। কোনো দিন তো মিট আপ রাখলে না। সব যারা আরও যারা আছে তারা তো মিট আপ প্রায় দুবার তিনবার করে মিট আপ রাখা হয়ে গেছে, কোনো দিন তো একটা মিট আপ পর্যন্ত রাখলে না। হ্যাঁ, আর দর্শকরা যদি দেখা করতে যাওয়ার কথা বলে, দর্শকদের এইরকমভাবে অপমান, ছি 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 ছি। দর্শক তোমরা এবার চোখ খোলো, যারা কমেন্ট বক্সে লিখে দিয়ে এসছো বয়কট, তারা সত্যিই বয়কট করো। আর ওই অহংকারী ব্লগারকে একদম দেখতে যেও না। যখন তোমরা যাবে না তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। এইরকম তো আরও অনেক বড় বড় ব্লগার দেখেছি যাদের প্রচুর একটা টাইমে অহংকার ছিল, অহংকারে মাটিতে পা পড়তো না। তারা এখন ওই 4000 5000 ভিউজ নিয়ে পড়ে আছে 4 লক্ষ চ্যানেলে। তো এনারও সেই রকমটা হওয়ার অবস্থায় এসেছে। হ্যাঁ, আবার উনি বলছে কোন মেলায় গেছে, সেখানে গিয়ে কোন বাচ্চা ওনাকে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে, সেই নিয়েও উনি আবার জ্ঞান দিয়ে দিল যে তার মারা কি করে তাকে বাচ্চাটাকে মোবাইল দিল আমার ছবি তোলার জন্য লুকিয়ে লুকিয়ে। এইগুলো বাচ্চাটা নাকি খুব খারাপ স্বভাবের দিকে যাচ্ছে। আর সেখানে ওনাকেও কিন্তু ওনার কমেন্ট বক্সে শুনতে হচ্ছে ওনার বাচ্চাকে নিয়েও। ভালো লাগছে সেই কমেন্ট, নেই হয়তো, ডিলিট হয়তো করে দিয়েছে, ভালো লাগছে আজ কারোর সঙ্গে হতেই পারে। তো এই মায়ের জন্য সেই মেয়েকেও কিন্তু শুনতে হচ্ছে কথা কমেন্ট বক্সে। হ্যাঁ, আর উনি বলে ওনার হাজবেন্ড হচ্ছে সমাজসেবক কখনো এইরকমটা করতে পারে? একজন দেখা করতে এসছে আর ওই টাইমে তো ওনার হাজবেন্ড বাড়িতে ছিল। কি এমন অসুবিধা ছিল? যদি বুঝতাম যে বাড়িতে কেউ নেই তাহলে বুঝতাম, তাহলেও বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখা করা যেত, কথা বলা যেত। তুমি নিজেকে সোশ্যাল মিডিয়ায় বেচার জন্য রেখে দিয়েছো, তুমি সবাইকে বন্ধু বলো, সেই হিসেবে তোমার সঙ্গে দেখা করতে এসেছে আর তাদেরকেই তুমি অপমান করছো। একজনের জন্য পুরো তোমার ভিউয়ার্স যারা ভালোবেসে যারা দেখে তাদের প্রত্যেককে অপমান করছো। সমাজসেবকের এই রূপ নাকি দেখানো সমাজসেবা? হ্যাঁ, এই যারা ভিউয়ার্সরা আছে আমি ভেবে পাই না কেন আপনারা দেখেন এদেরকে, কেন আপনারা দেখেন, আপনাদের মানে সময় নষ্ট কেন করেন? ওই টাইমে আপনারা আপনাদের নিজেদের পরিবারের সময় দিন, নিজের স্বামীর সঙ্গে নিজের ছেলেমেয়ের সঙ্গে সময় দিন। দরকার হয় আপনারাও এক একটা চ্যানেল খুলে বসে পড়ুন, তবুও এই ধরনের ভিউয়ার্সদের ব্লগারদের আপনারা ভিউজ দেবেন না। আপনাদের টাকা নিয়ে আজকে এই সমস্ত করে যাচ্ছে।
এত অহংকার বেড়েছে? হ্যাঁ, কথা সুর পাল্টে গেছে, এত ন্যাকা কথা, এত ন্যাকা কথা, ফিল্টার লাগিয়ে, হ্যাঁ সেই কথাটাও আমার বলার আছে, ফিল্টার লাগিয়ে গোলাপি হয়ে গেছে গাল। উনি তো একদমই ওই রকম না, ওনাকে প্রথম থেকে দেখি উনি একদমই ওই রকম না। সেখানেই ফিল্টার লাগিয়ে গাল গোলাপি করে উনি একটা কোম্পানির নাম বলে বলছে এই প্রোডাক্টটা খুব ভালো, কেমন গালটা চকচক করছে। পরক্ষণেই যখন ঘরের ভেতরের একটা কোনো ভিডিও ক্লিপিং দেখলাম যেখানে উনি কিছু একটা ভাজভুজ করে রাখছে, সেখানে পুরো বোঝা গেল। তাহলে কি মানুষকে কেন এত ভাওতাবাজি দেওয়া? এর আগে উনি প্রচুর চ্যাটাং চ্যাটাং কথা বলেছে, আমার যদি সেরকম দরকারি হতো আমি আরও কয়েকটা চ্যানেল খুলে নিতাম, এই করতাম সেই করতাম। হ্যাঁ, এত যদি চ্যাটাং চ্যাটাং কথা হয় তাহলে মনিটাইজেশনটা অফ করে ভিডিও দিয়ে দেখাও, তবে দেখব যারা ভালোবেসে দেখছে, ভালোবাসা দিচ্ছে, তাদেরকে তো একটা লাভ রিয়াক্টও কপালে জোটে না। ভালোবেসে রিপ্লাই তো তাদের কাছে দূরের কথা, আর তাদেরকে উপরন্তু কি করছে, কপালে তাদের কি জুটছে না, তাদের অপমান জুটছে। একজন ভিউয়ার্সের জন্য সব ভিউয়ার্সকে অপমান করছে। হ্যাঁ, আর আপনাদেরকেও বলি, কি দরকার ভাই, কি দরকার ওনার সঙ্গে দেখা করতে যাওয়ার? কে উনি? কে? কোন প্রাইম মিনিস্টার না কোন ঐশ্বর্য রায় যে ওনার সঙ্গে দেখা করতে যাবেন? হ্যাঁ, উনি কে যে আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করা? মানে নিজেকে নিজে এতটাই নিজের প্রায়োরিটি দিয়ে ফেলেছে, কি বলবো, মনে করছে উনি কোন কে হয়ে গেছে, কোন হনু হয়ে গেছে। আজকে মানুষের চোখ খুলেছে দেখে ভীষণ ভালো লাগছে যে মানুষ বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে। আর এই বুঝতে পারাটা কতটা অধঃপতনে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। বহুদিন ধরে ওনাকে আমি দেখি, বহুদিন ধরে, মাঝখানে আমি দেখতাম না। ওনার প্রথম একদম যখন শুরু তখন থেকে আমি ওনার ভিউয়ার্স, তখন থেকেই আমি ওনার দর্শক। আমি দেখি, আরও দেখতাম যে ইনি আমার বাড়ির এতটা কাছে থাকে, সের জন্য আরও ভালো লাগতো যে না ইনি তো আমাদের মতনই রোজ কাজ করছে, মানে যাবতীয় যা সংসারের কাজকর্ম সব করছে, সেটা দেখাচ্ছে, আমাদের সঙ্গে তুলে ধরছে। উনি ওনার মনের গোপন কথা বলছে, উনি কোথার থেকে উঠে এসে আজকে কি হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে। দেখতে 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 ও বাবা, যখন আস্তে আস্তে উনি চ্যানেলটা ওনার গ্রো করে গেল, ওনার তখন ভোল পাল্টে গেল, পুরো ভোলই পাল্টে গেল। এরকম অনেককে দেখেছি, অনেককে ইউটিউবে যখন আস্তে আস্তে গ্রো করে ফেলেছে তখন তাদের আর চেনা যায় না, সে আগের সে আর পরের চেনা যায় না, আকাশ পাতাল তফাৎ। আর তারপরেই তাদের পতন শুরু হয়, এরকম অনেক দেখেছি। আর সেই পতন যে কোথায় গিয়ে দাঁড়ায় তার আর ঠিক নেই। তো এনারও পতন শুরু হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।